একটা গোষ্ঠী তাকে বসিয়েছেন, জি, কিন্তু তাকে যখন সেই গোষ্ঠীটাই নামিয়ে দিতে চাচ্ছেন, তিনি আর যেতে চাচ্ছেন না। তিনি নিজে থেকে পদত্যাগ করেননি, তিনি চেয়েছেন আমার চেয়ারটা নিয়ে যাওয়া হোক, আমি আইসিসিতে নালিশ করি, আইসিসি বাংলাদেশ বোর্ডের উপর একটা ইম্প্যাক্ট ফেলুক। তার মানে সব কিছু মিলিয়ে উনি কিন্তু বোর্ডের ভালো চান না। উনি বোর্ডের ভালো চাইলে এই ইস্যুটাকে আইসিসি পর্যন্ত নিয়েই যেত না, উনি নিজের স্বার্থটাকে দেখেন। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। বাংলাদেশ ক্রিকেটে অনেক বড় একটা রদবদল হয়ে গেল এবং এই রদবদলের আজটা সব জায়গায় পড়েছে। দেশের ক্রিকেট দল এখন আছে পাকিস্তানে, যেখানে খেলছে বাংলাদেশের সঙ্গে টি-20 সিরিজ। 2টি ম্যাচ হেরে সিরিজ থেকে বলতে গেলে ছিটকে গিয়েছে দল। এখন অফিসিয়াল যে লড়াই, সেখানে আসলে নতুন একজন সভাপতিকে আমরা দেখতে পেয়েছি। আমিরুল ইসলাম বুলবুল, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান এবং একই সাথে হচ্ছে জাতীয় দলের সাবেক অধিনায়ক, তিনি দায়িত্ব নিয়েছেন। কেমন হবে এবং এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো ক্রিকেট সমর্থক গোষ্ঠীদের কয়েকজনের সাথে। আপনাদের সাথে একটু যোগ করি আমি, বা যোগ হওয়ার চেষ্টা করি। আসলে অনেক বড় একটা পরিবর্তন আমরা ক্রিকেট বোর্ডে গতকালকে দেখেছি। মাঠের লড়াইয়ের থেকেও বোর্ডের এই ধরনের বিষয়গুলো দেশে ক্রিকেট অনেক বড় একটা প্রভাব পড়েছে। এটা আসলে কতটা ইম্প্যাক্টফুল হয় দেশে ক্রিকেটের জন্য? কে শুরু করবেন আগে? আচ্ছা, বুমটা আপনাকেই দিলাম। আচ্ছা, থ্যাংক ইউ। ক্রিকেট তো আমরা এখন সবাই জানি যে বাংলাদেশ ক্রিকেটের খুব একটা ডিফিকাল্ট টাইম চলছে, আর তার মধ্যে এই টাইমটা আরও বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বোর্ডের ইন্টারনাল কিছু ইস্যুসগুলোর কারণে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বলতে গেলে পুরো কাঠামোটাই চেঞ্জ হয়ে গেছে। নতুন একজন প্রেসিডেন্ট এসে দায়িত্ব নিয়েছেন, যদিও তিনি বলেছেন যে খুবই শর্টার একটা টাইমের জন্য এসেছেন। হ্যাঁ, মানে খুবই একটা ফাস্টেস্ট টি-20 খেলবে। আর তার থেকে বড় কথা হচ্ছে যে ওনার জন্য এখন এই সময়গুলো কভার করে নেওয়াটাও অনেক বেশি চ্যালেঞ্জিং। আর এখন যেই ব্যাপারটা হয়েছে যে এই বোর্ডের এই ইস্যুগুলোর কারণে ক্রিকেটারদের মধ্যেও খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। কারণ আমরা যতটাই মনে করি যে না, ক্রিকেটাররা ক্রিকেটারদের মতো খেলছে, বাট তাদের গুরুদের যখন এই অবস্থা, তাদের মধ্যে আসলেই খুব একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ছে এটার কারণে। আর এখান থেকে বের হওয়ার জন্য আমার মনে হয় সবার আগে বোর্ডের ইন্টারনাল ইস্যুসগুলো যদি সলভ হয়, তখন ক্রিকেটারদের মধ্যে পজিটিভ যে ইম্প্যাক্টটা আসবে, সেই পজিটিভ ইম্প্যাক্টটা থেকে আমরা হয়তো বাংলাদেশ ক্রিকেট থেকে আরো বেটার আউটপুট পেতে পারি। ওকে, একটা সময় ক্রিকেট বোর্ডের দল ঘোষণা করা হয়তো গ্যারেজ থেকে, হ্যাঁ, সেখানটা সেই কালচার থেকে আমরা অনেকটা বের হয়ে এসেছি, এটা আমরা বলতে পারি কিনা? যদি তাই হয়ে থাকে, তাহলে আসলে এই যে ক্রিকেটাররা বা বোর্ডের এই কর্মকর্তারা, তারা আসলে চেয়ার দখল নিয়ে আমি কি চোর কিনা, কেন আমি বিদেশ চলে যাবো, এই ধরনের কথাবার্তাগুলো বলছেন। আসলে আলটিমেটলি আইসিসির একটা নজরদারি তো অবশ্যই আছে, সেইখানে আসলে এটা কতটা ইম্প্যাক্ট পড়ে, কে বলবেন, আপনি বা অন্য কেউ? আসলে আমি মনে করি এইটা হচ্ছে একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলে রেপুটেশনের উপর, যেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেটের রেপুটেশন আইসিসিতে নষ্ট হচ্ছে এবং ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের ক্রিকেটের বোর্ডের সুনাম নষ্ট হচ্ছে। কিন্তু আপনি ওভারঅল বাংলাদেশ ক্রিকেট টিমের দিকে যদি দেখেন, তাহলে পারফরমেন্স কিন্তু বোর্ড সভাপতি কে থাকলো বা কে থাকলো না সেটার উপর ডিপেন্ড করে না। ফুটবলে আমরা দেখি প্রায় একটা ম্যাচ হারলে অনাকাঙ্ক্ষিতভাবে কোচ স্যাক হয়ে যাচ্ছে, আরেকটা আসছে, ম্যানেজার চেঞ্জ হচ্ছে। আপনি ব্রাজিল ফুটবল দলে দেখেন, একটার পর একটা চেঞ্জ, বাট দ্য পারফরমেন্স তারা সলিড রেখেছে। আপনি বারবার যদি কৃষক পাল্টান, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আগে জমিটা উর্বর করেন। যদি জমি উর্বর হয়, সেখানে ফসল হবে। তো আপনি যদি বালুর মধ্যে গিয়ে গাছ লাগান, তাহলে সেই ধান গাছ হবে না। আগে আপনার ধান ক্ষেতের জন্য একটা মাটি, পানি, উর্বর একটা জমি সিলেক্ট করতে হবে। আমি মনে করি পারফরমেন্সটা প্লেয়ারদের একদম ইন্ডিভিজুয়ালি পারফরমেন্স প্লেয়াররা করবে, সেটা বোর্ডে কি হচ্ছে না হচ্ছে সেটা একটা মেন্টালি একটা প্রেশার পড়তে পারে, কিন্তু এটা আসলে পুরো দায়টা বোর্ডের উপর দেওয়া যাবে না। বোর্ড চেঞ্জ হবে, আজকে থাকবে না, কালকে থাকবে না। জিম্বাবুয়ের বোর্ডের অবস্থা আমরা দেখেছি, সেখান থেকে অনেক ভালো ভালো প্লেয়ার এখন বের হয়ে আসছে। জিম্বাবুয়ের মতো যদি ভবিষ্যৎ আমরা না দেখতে চাই, তাহলে আমার মনে হয় বাংলাদেশ প্লেয়ারদের নিজের পারফরমেন্সের দিকে মনোযোগ দেওয়া উচিত। আর বর্তমানে বোর্ডের যে অবস্থা, এতে বাংলাদেশের সুনাম এখনো পর্যন্ত কিছু অবশিষ্ট আছে কিনা আমি জানি না। যদি কিছুটা অবশিষ্ট থাকে, সেটাও হয়তো বেশি দিন থাকবে না, যদি না এই ইমব্যালেন্স সিস্টেমটাকে একটা সিস্টেমেটিক ওয়েতে রান করা যায়। ওকে, জমি উর্বরের কথা বলেছেন, অর্থাৎ আমাদের পাইপলাইনের কথাটা বলছেন আপনারা। আমি একটু বলি যে আমাদের দেশে ক্রিকেটের পাইপলাইন কিন্তু অনেক স্ট্রং। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে নিশ্চয়ই এর আগে অনেকবার কথা বলেছেন, কিংবা হচ্ছে যে টিকেটের জন্য বা সাপোর্টিং এর জায়গা থেকে অনেক বড় একটা বিষয় থাকে, যেটা আপনাদের কাছে একটু ইউজ টু। আমি সেই জায়গা থেকেই জানবো যে এই যে পাইপলাইন স্ট্রং, একদম বৃষ্টি, প্রচন্ড রোদ, তারপরও হচ্ছে ক্রিকেটারদেরকে সাপোর্ট দেওয়া, এই ধরনের একটা বিষয়তে যখন থাকেন, এটার পরে যখন থাপাস করে পড়ে যায়, যেটা এখন আমরা দেখছি, মানে অনুভূতিটা কেমন লাগে, যদি আপনি যোগ করতেন?
অনুভূতি আসলে আমাদের খুবই বাজে, হ্যাঁ খুবই বাজে দেখে যাচ্ছে আমাদের অনুভূতি। আমি চিন্তা করি, আমি যখন প্রথম ক্রিকেট ম্যাচটা দেখছি এই স্টেডিয়ামে শ্রীলঙ্কার সাথে, সেটা ত্রিদেশীয় একটা সিরিজ ছিল আমার নির্দিষ্ট, হ্যাঁ না 2014 না তারও আগে সেটা 2009-10-এর দিকে। তো আমার কাছে মনে হয় যে আমাদের ক্রিকেট এখন সেই পর্যায়ে চলে গেছে। আমরা লাস্ট যে সিরিজটা খেলাম দুবাই ইউএইর সাথে, তাদের সাথে আমাদের খুবই বাজে একটা সিরিজ গেছে। পাকিস্তানের সাথে আমরা চিন্তা করছিলাম যে আমরা হয়তো বা কাম ব্যাক করবো, কিন্তু আমাদের ক্রিকেটের যে অবস্থা বর্তমানে আমরা আশা করি না যে আমরা খুব তাড়াতাড়ি ব্যাক করতে পারবো আর কি। আমাদের যে ন্যাচারাল যে ক্রিকেটটা ছিল, আমরা যে চিন্তা করতেছিলাম যে আমরা এশিয়ার পরাশক্তি হয়ে দাঁড়াবো, সেটা আমরা আসলে অনেক পিছিয়ে গেছি। যেটা আমরা চিন্তা করি যে অনেক আগাবো, সেটা পিছনে এক ধাপ নিচে নেমে 10-এ চলে আসছে র্যাঙ্কিংয়ে, এবং একটা আপসেট কাজটা মনে কারণে মনটা বেশি খারাপ। এটা আসলে কবে কাটবে? মানে পথ পরিবর্তন, চেয়ার পরিবর্তন, নতুন কেউ আসে, সাবেক সভাপতি যিনি ছিলেন তিনিও দেশের ক্রিকেটের একসময় অধিনায়ক ছিলেন, এখন যিনি আসছেন তিনি অধিনায়ক, কিন্তু উনাকে অনেক ক্লেম নিয়ে যেতে হয়েছে। উনি অলরেডি বলেও দিয়েছেন যে আমি কি চোর কিনা, আমি দেশ ছাড়বো কেন। এই 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 এতটা 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 ক্ষিপ্ত হওয়ার কারণ আসলে দেশে ক্রিকেটের একাডেমিক্যাল ভাবমূর্তিটাকে কোন লেভেলটাকে নিয়ে যায়? সভাপতির এরকম বলাটা, মানে সাবেক বোর্ড সভাপতি, এটা তো কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের এখানে পড়ছে। এই লেভেলে গিয়ে আসলে এই ধরনের ওনাদের থেকেও আমরা এক্সপেক্ট করি না, মানে বাচ্চা সুলভ। ওনারা আরো বেশি প্রফেশনাল হতে পারতেন। ওনারা বলতে পারতেন যে আমার ব্যাপারে নেগেটিভ কোনো কথা আসছে, আমি এটা আমার মতো ফেস করব, আমি সেই পর্যন্ত আমাকে সময় দেয়া হোক। হ্যাঁ, উনি কমপ্লেন করেছেন, বাট এট দ্য সেম টাইম উনি বাংলাদেশের মিডিয়াতে যে ধরনের কথা বলেছেন, এটা আসলে এই লেভেলের মানুষদের থেকে আমাদের এক্সপেক্টেড না। আর যেটা হয়েছে যে এটার কারণে বাংলাদেশের ক্রিকেট তো অলরেডি আগেই কিছুটা হাস্যরসের পাত্র হয়ে গিয়েছিল, এখন এটা আসলে এটাতে পূর্ণতা দিল যে বাংলাদেশ ক্রিকেট আসলে এখন একটা হাস্যরসের পাত্র হয়ে দাঁড়িয়েছে। আসলে পারফরমেন্সের জায়গা থেকেও হাস্যরস, পাশাপাশি একাডেমিক্যাল জায়গা থেকে হাস্যরস। আসলে এখান থেকে মুক্তি কবে? এবং আসলে তার আগে জানবো যে দায়টা আসলে কার বর্তায়? মিডিয়ার অনেক সময় অনেকে জোর দেয়, যে বলে যে মিডিয়ার একটা প্রেশার বা মিডিয়ার একটা বিষয় থাকে, যে মিডিয়া চাইলেই করতে পারে, মিডিয়া চাইলেই এটাকে অ্যাভয়েড করতে পারে, চাইলেই সংযুক্ত করতে পারে। আসলে মিডিয়ায় কি সবকিছু, নাকি দায়টা আসলে যারা আছেন তাদের আসলে ওনারা এটা চিন্তা করে না যে একসময় আমাকে কিন্তু সরতে হবে বা চলে যেতে হবে, আমি বেশি দিন থাকবো না, সার্ভিস দিব না, একটা সময় যেতেই হবে। এইটা আসলে ওনাদের মাথা থেকে মানে হারিয়ে যায়। আমাদের বাংলাদেশে একটা চিরচাহিত নিয়ম আছে, আমি চেয়ার পেলে আমি সেটাকে নিজের পার্মানেন্ট ভেবে নিই। এটা যে কোনো সেক্টর, আপনি ইউনিভার্সিটির ভিসি থেকে শুরু করে দেশের সর্বোচ্চ সরকার প্রধান পর্যন্ত, এর মাঝখানে যতগুলো পদ আছে সবগুলোতে আমি চেয়ার পেয়েছি মানে এটা আমার জন্য, আমি নিজেকে ভেবে নিয়েছি পার্মানেন্ট, এটা আমার কেউ ভাবে না যে আমার রিপ্লেসমেন্ট হতে পারে, আমার চেয়ে ভালো কাজ কেউ করতে পারে। ইভেন বাংলাদেশ ক্রিকেট দলে অনেক প্লেয়ার আছে যাদের চলে যাওয়া উচিত, নতুনদের সুযোগ দেওয়া উচিত, কিন্তু তারা যাচ্ছে না। তারা ওই সময় পর্যন্ত অপেক্ষা করবে যতক্ষণ না পর্যন্ত মানুষ সমালোচনা করে তাদের চেয়ারটা সরিয়ে দিচ্ছে। ঠিক বোর্ড প্রেসিডেন্টের মতো, উনি কিন্তু নির্বাচন ছাড়া এসেছিলেন, তাকে কেউ একজন মানে একটা গোষ্ঠী তাকে বসিয়েছেন, জি, কিন্তু তাকে যখন সেই গোষ্ঠীটাই নামিয়ে দিতে চাচ্ছেন, তিনি আর যেতে চাচ্ছেন না। তিনি নিজে থেকে পদত্যাগ করেননি, তিনি চেয়েছেন আমার চেয়ারটা নিয়ে যাওয়া হোক, আমি আইসিসিতে নালিশ করি, আইসিসি বাংলাদেশ বোর্ডের উপর একটা ইম্প্যাক্ট ফেলুক। তার মানে সবকিছু মিলিয়ে উনি কিন্তু বোর্ডের ভালো চান না। উনি বোর্ডের ভালো চাইলে এই ইস্যুটাকে আইসিসি পর্যন্ত নিয়েই যেত না, উনি নিজের স্বার্থটাকে দেখেন। এখন এই স্বার্থটা কি প্লেয়াররা দেখেন না? আপনি যদি দেখেন ফার্স্ট ম্যাচে পাকিস্তানের সাথে হৃদয় 22 বলে 17 রানের একটা ইনিংস খেলেছে। সে যদি এই 17 রানের ইনিংসটা না খেলে নিজের ক্যারিয়ারের কথা চিন্তা না করে দলের কথা চিন্তা করতো, পাওয়ার হিট করতো, আমি বলছি না সেই ম্যাচ আমরা জিততাম, বাট আমরা ওই রোডেই ছিলাম। যদি সে সেখান থেকে রান বের করে আনতে পারতো তাহলে হয়তো ম্যাচটা আমাদের হতে পারতো। ঠিক প্রত্যেকটা প্লেয়ার আপনি বাংলাদেশ ক্রিকেট টিমের দেখেন, আপনি ইন্ডিয়াতে দেখেন, শ্রীলঙ্কাতে দেখেন, শ্রীলঙ্কায় একটা লিজেন্ডারি ব্যাচ একসাথে সবাই অবসর নিয়েছিল। বাংলাদেশের প্লেয়ারদের ক্ষেত্রে দেখেন, যখন সমালোচনা চূড়ান্ত লেভেলে পৌঁছায় একমাত্র তখনই তারা গিয়ে অবসরের কথা চিন্তা করেন। এই যে একটা ব্যাপার যে আমি সবসময় একটা জায়গায় থাকবো, আমার জায়গা চেঞ্জ হতে পারে না বা আমি চলে যেতে পারি না, এই জিনিসটা আমাদের অনেক দূর পিছিয়ে নিয়ে যায়, অনেক জুনিয়রদের ফ্রাস্ট্রেটেড করে তোলে, যা আমি মনে হয় আর জায়গাটা পাবো না। অনেক ডিজার্ভিং প্লেয়ার দলে ডাক পায় না, দলে ডাক পেলেও স্কোয়াডে জায়গা পায় না। এই সব কিছু মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট টিমটা একদম সবচেয়ে ব্যাকডেটেড হয়ে আছে। একটা প্লেয়ারকে সরাসরি বাদ দেওয়ার, অফ ফর্মে থাকা অবস্থায় বাদ দেওয়ার সাহস বোর্ডও দেখাতে পারে না, আবার অনেক সময় সব দর্শক মিডিয়ার চাপে পারেও না। এইটাই পারতে হবে, মিডিয়া আমার পিছনে থাকবে, আমাকে কথা বলতে হবে। আমার কাজটা যদি আমি করে যেতে পারি তাহলে ইম্প্যাক্টটা যখন পড়বে তখন সবাই বুঝবে যে ডিসিশন ওয়াজ রাইট। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের আস্তে করে পিছন থেকে খাবলে ধরে আছে, আমরা সামনে যেতে পারছি না।
তাই সবার আগে নিজের স্বার্থের মায়া ছেড়ে দেশের কথা চিন্তা করে আমাদের সামনের দিকে হাঁটতে হবে, একমাত্র পথ এইটাই। অসাধারণ কথা বলেছেন। আমি একটু প্রশ্নটা এইভাবে করবো, বৃষ্টি হচ্ছে, আকাশের অবস্থা খুব বেশি ভালো না, আপনারা ভিজে আমার সাথে কথা বলছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই কারণে কুইক একটা টি-20 ম্যাচ খেলবো, কুইক রান করবো, হ্যাঁ কি হয় না হয় বলা যাচ্ছে না, জানা যাচ্ছে না। পরামর্শটা আসলে কি হবে? আমি আসলে পরামর্শ বললাম এই কারণে যে আপনারা অনেকদিন ধরে দেশে ক্রিকেটের সাথে আছেন, ভালো সময় খারাপ সময় অনেক কিছুতে আপনারা সংযুক্ত, স্মৃতি আপনাদের কাছে এইগুলা। ঠিক এই জায়গাটার মধ্যে আসলে নতুন সভাপতির কাছে আসলে পরামর্শ, যেহেতু ওনার খেলাটা আমরা দেখেছি, আমিনুল ইসলাম বুলবুল ঢাকা স্টেডিয়ামে 145 রানে অনবদ্য ইনিংসটা, সেই মানুষটাই এখন ক্রিকেট বোর্ডের সভাপতি। তার কাছে আসলে কুইক টি-20 ইনিংস খেলার জন্য যেই ধৈর্য, যে ব্যাটিং স্টেমিনা দরকার, এখানে আসলে আপনাদের বা আপনাদের যে কোনো একজন যোগ করতে পারেন আমার সাথে, যে পরামর্শটা কি থাকবে? আমরা ওনাকে জানি যে উনি আইসিসিতে ক্রিকেট উন্নয়নের জন্য উনি কাজ করে থাকেন। তো উনি যেহেতু এখন নিজের সাবেক দল, নিজের দেশের জন্য কাজ করবেন, আমরা আশা করি ওনার থেকে আমরা খুবই খুবই ভালো একটা সার্ভিস পাবো। যেহেতু আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে উনি অল্প কয়েকদিনের জন্য আসছে, তো আমরা এটা টি-20 না বলে আমরা টি-10ও বলতে পারি। আশা করি যে আমরা টি-10-এ একটা ভালো পারফরমেন্স ওনার থেকে পাবো, যে আমাদের ক্রিকেটটা অন্তত এগিয়ে যাবে ওনার হাত ধরে, এবং উনি যে আমাদের রুট প্ল্যানটা দিয়ে যাবে সেটা যদি আমরা সাকসেস করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা অনেক দূরে এগিয়ে যাবো আর কি। আমরা আশা রাখি যে এগিয়ে যায়। আমরা কোন বিষয়গুলো আসলে ওনার এই স্বল্প সময়ে গুরুত্ব দেওয়া উচিত? মানে অনেক কথাই আপনি বলেছেন যে প্ল্যানিং, চিন্তা, অভ্যাস, কোন বিষয়টাকে আসলে প্রথম আসলে ওনার স্ট্যান্ড হওয়া উচিত? বিষয়গুলো বলতে সবার আগে তো বোর্ডের অভ্যন্তরীণ যে সমস্যা আছে সেগুলো সলভ করতে হবে। তারপরে ক্রিকেটারদের মধ্যে তাদের ইন্টারনালি যে এই সমস্যাগুলো আছে সেগুলো ফাইন্ড আউট করে সেগুলো নিয়ে কাজ করতে হবে। সেগুলো নিয়ে কাজ করলেই কিছুটা তাদের মধ্যে ইন্টারনাল যে সমস্যাগুলো আছে সেগুলোটা সলভ হবে অ্যাটলিস্ট। তারপর আমাদের নেক্সট স্টেপ যেগুলো আছে, ক্রিকেটার পাইপলাইন যা আছে, এত শর্ট সময়ে আসলে উনি এত কিছুতে ফোকাস করতেও পারবেন না। বাট এখন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অবকাঠামোগত উন্নয়নটাতে যা। আচ্ছা, অবকাঠামোগত উন্নয়নের কথা তো আমরা এর আগেবার যখন আমাদের বোর্ড সভাপতি ছিলেন নাজমুল হাসান পাপন, তখন আমরা অনেকবার বলেছি, অনেক কথা উনি বলেছেন। তখন আসলে অবকাঠামো উন্নয়ন হয় নাই কেন? মানে এতদিন একটা মানুষ যখন প্রেসিডেন্ট হিসেবে ছিলেন তখনও কেন আসলে অবকাঠামো উন্নয়ন হয়নি? এখন আসলে কেন টি-10 খেলতে গিয়ে ওনাকে অবকাঠামো উন্নয়নের জন্য কথা বলবো? আসলে আমরা বাংলাদেশ কান্ট্রিটাই হচ্ছে আমরা ডেভেলপিং কান্ট্রি। আমরা ডেভেলপের আমাদের শেষ নেই, আমরা প্রতি মুহূর্তেই ডেভেলপিং ফেজের মধ্যে দিয়েই যাচ্ছি। তো এই কারণেই আমাদের দেখা যাবে যে এই টার্ম শেষ হলো, আমরা নেক্সট টার্মেও বলছি যে অবকাঠামোগত উন্নয়নটা আমরা এখনো চাই। সো এই ব্যাপারে আসলে কনক্লুশনে যে কবে আসা যাবে এটা আমিও জানি না, আপনিও এটা পৌঁছতে পারি না। আমাদের উইকেট বলেন, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন বলেন, আমাদের সব কিছু বলেন। আচ্ছা, ধরে নিলাম আমাদের ঘাটতি আছে, আমাদের ঘাটতি থাকাটা খুবই স্বাভাবিক। আমাদের খুব ছোট একটা দেশ, অনেক জনসংখ্যা, অনেক অ্যাকোমোডেট করতে হয়। ঠিক এই জায়গাটার মধ্যে আসলে আমাদের ক্রিকেটার পাইপলাইন তৈরি করা, আঞ্চলিক ক্রিকেটে, রিজনাল ক্রিকেট যেটাকে আমরা বলি, এটা নিয়ে কাজ করার জন্য অনেকবার বলা হয়েছে। এই জায়গাগুলো আসলে একটা সলিড একটা ফাউন্ডেশন পাচ্ছে না। এই সলিড ফাউন্ডেশনের জন্য আসলে কোন স্টেপটা কার্যকরী এবং স্টেবলভাবে নেওয়া উচিত, যেটা কি না উপর বেস করে যেই আসুক, সভাপতি হিসাবে যেই আসুক, ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে যেই আসুক, সভাপতি সে আসলে ওইটাকে ফলো করে জাস্ট আগায় নিয়ে যাবে। অবকাঠামো যদি দেখেন বাংলাদেশের চেয়ে অনেক নিচে, অনেক ভঙ্গুর, কিন্তু আফগানিস্তানের উন্নতি যদি দেখেন, তাদের ডেডিকেশন যদি দেখেন, দেশের প্রতি তাদের মানে অনুগত্য যদি দেখেন, তাহলে কিন্তু সেটা একটা অন্য লেভেলের। সবার আগে সবার মধ্যে অনুধাবন করব দেশের জন্য ভালো কিছু করতে হবে, তখন নিজের স্বার্থে বা নিজেদের মানে পাশাপাশি যেই সিদ্ধান্তগুলো আসবে সেগুলো থেকে সরে গিয়ে সিদ্ধান্তগুলো দেশের দিকে চলে আসবে। আরেকটা জিনিস হলো, আমাদের ঘরোয়া লিগে আমরা ঘরোয়া লিগ দেখি, প্রত্যেকটা ম্যাচে আম্পায়ার নিয়ে বিভিন্ন আলোচনা হয়। তাওহিদ হৃদয়কেই কিছুদিন আগে দেখেছি, তামিম ইকবাল, একটা হস্তক্ষেপ চলবে না এইখানে, একদম পিওর আম্পায়ারিং লাগবে, প্লেয়ার সিলেকশন লাগবে। তাহলে যে আউটটা নিয়ে এত আলোচনা হয়েছে, যে আউটটা মেকি ছিল, যে আউটটা দেখুন স্পট ফিক্সিং ক্লিয়ার, বিসিবি তো আমরা বড় কোনো অ্যাটেম্প দেখি নাই। এটাই তো আমাকে আরেকটা মেসেজ দিচ্ছে যে এইখানে আমি যদি কিছু করাতে চাই, ধরেন আমি একটা ক্লাবের সত্ত্বাধিকারী, আমি কাউকে দিয়ে একটা অপরাধ অন্যায় করাবো, তখন এই অপরাধ অন্যায়টা সবার চোখে পড়ার পরেও এটা নিয়ে কোনো স্টেপ নিচ্ছে না। তার মানে আমি কি বলছি, আপনি কি মেসেজ দিচ্ছি? আমি এইখানের গুরু, আমি চাইলেই অপরাধ করাতে পারি এবং এই অপরাধের কোনো শাস্তিও হবে না। তার মানে ক্লিন করতে হবে, তার মানে এটা বারবার রিপিট হবে। আপনি যখন একটা স্টেপ নিয়ে নেবেন তখন কিন্তু এটা থেকে মানুষ ভয় পাবে, আবার এটা সাহসও করবে না কোনো প্লেয়ার যে তার ক্যারিয়ার বাতিল হয়ে যাবে।
তখন কিন্তু জিনিসটা কমে যাবে। আর আর জবাবদিহিতা যখন চলে আসবে তখন আপনি চাইলেই যা খুশি তা করতে পারবেন না। এই অবকাঠামোর এই বেসিক চেঞ্জ, এটা কিন্তু খুব বড় চেঞ্জ না, আপনি স্ট্রিক্ট হবেন, এই বেসিক চেঞ্জটা সবার আগে লাগবে। ওকে, আমি লাস্ট একটু জানতে চাই, সেটা হচ্ছে যে ওভারঅল একাডেমি অনেক 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 পরামর্শ দেওয়ার জায়গা আছে, অনেক কাজ করার জায়গা আছে। আমরা ডেভেলপিং কান্ট্রি, আমরা আদৌ ডেভেলপ করবো এবং ডেভেলপটা করতে হবে নিজের থেকে, নিজের চেয়ার থেকে, নিজের অবস্থান থেকে, নিজের পদের থেকে। পাশাপাশি হচ্ছে ক্রিকেটারদের ইস্যুটা যদি একটু আসি, যে আলটিমেটলি আমরা সেই 15 সালে যদি আমি বলি, যখন আমরা ইন্ডিয়াকে হারিয়েছি, হোয়াইট ওয়াশ করে সিরিজ হারিয়েছি, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছি, সাউথ আফ্রিকাকে হারিয়েছি, ইংল্যান্ডকে হারিয়েছি, ওই চার্মটা কি আমরা আর ফেরত পাবো বা ফেরত পাওয়ার সুযোগ আছে? এবং ওটার জন্য আমাদের আসলে কি করতে হবে? ঠিক এইরকম একটা ভঙ্গুর সিচুয়েশন দাঁড়িয়ে সুযোগ আছে, আমরা চাইলেই সব কিছু আবার আগের মতো করে ফেলতে পারি, তবে এটা ওভারনাইট সম্ভব না। আমি আজকে চাইলাম কালকে ঠিক হয়ে যাবে না। কালকে তামিম ইকবাল একটা কথা বলেছে যে আমাদের আগে বলতে হবে যে আমরা আসলেই স্ট্রাগল করছি, ওইটা সিলেক্ট মানে অ্যাডমায়ার করে দেন আমাদের ভাবতে হবে আমি সেখান থেকে কিভাবে বের হব। তো আমরা যে এখন একটা খারাপ সিচুয়েশনে আছি, এটা প্লেয়ারদের, বোর্ডের, সেটা কিন্তু অনুধাবন করতে হবে। দর্শক এখন কি ভাবছে জানেন? দর্শক ভাবছে যে আল্লাহর নামে ছেড়ে দিলাম ক্রিকেট। আপনি কালকের ক্রিকেট যে বলে না যে আমার ব্রেকআপ হয়ে গেছে, গার্লফ্রেন্ডকে তোকে আল্লাহর নামে ছেড়ে দিলাম। ক্রিকেট টিম কিন্তু বাংলাদেশের মানুষের জন্য একটা ভালোবাসার জায়গা। কালকের ম্যাচ হারার পর আমি নিউজ ফিডে তেমন কোনো হাই হুতাশ দেখি নাই। আপনাকে নিয়ে কেয়ার করবো না, আপনি কি গোল্লায় গেলেন না কোথায় গেলেন সেটা আমার মাথায় আসবেই না, আমার ওই টাইমই ওয়েস্ট করবো না। কিন্তু আপনি ফুটবলকে সার্চ দেন, ভুটানের সাথে ম্যাচ বা 10 তারিখে সিঙ্গাপুরের সাথে ম্যাচ, আপনি কি ক্রেজটা ওইখানে, ওইটা আমার দেশের, ওইটাতে বেশি ভালো কিছু হওয়া মানে এটাও আমাদেরই। কিন্তু একটা জৌলুস, যেটা আমরা ওয়ার্ল্ড কাপ খেলি, আমরা এক সময় একটা ট্রফির জন্য লড়তাম, কিন্তু আমরা সেখান থেকে অনেকটা পিছিয়ে আসছি। এক সময় আমরা এশিয়া কাপের ফাইনাল খেলতাম, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল খেলছি, সেখান থেকে আমরা মানে ইন ফিউচার টুর্নামেন্টগুলোতে অ্যালাউ হবো কিনা সেটার দিকে আমরা মানে বের হয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের কিন্তু মনোযোগটা দিতে হবে যে আমরা ভালো কিছু করতে পারি এবং চাইলে সেটা আবার পারবো, এই মনোবলটা তৈরি করে আনতে হবে প্লেয়ারদের প্রতি। শুধু দলে চান্স পাওয়া মানে জীবন সফল হয়ে গেছে এইটা ভাবলে সে সেখানেই শেষ। তার সচিন টেন্ডুলকার হতে হবে, তার একজন মাশরাফি হতে হবে, একজন সাকিব আল হাসান হতে হবে, তাহলে সে আলটিমেটলি সাকসেসফুল। ওকে, ফুটবলের কথাটা বলেছেন, একটু যদি যোগ না করে পারছি না আসলে। এরকম একটা সিচুয়েশন, হামজা আসছেন, খেলেছেন, আবার খেলবেন, শামী সোম আসছেন 4 তারিখ সকালবেলা, ফাহমিদুল চলে আসছেন, ফাহমিদুল অলরেডি প্র্যাকটিস শুরু করেছেন, সম্ভবত 4 তারিখে ভুটানের সঙ্গে ম্যাচ উনি ওনার অভিষেক হবে বাংলাদেশের জার্সিতে। ঢাকা স্টেডিয়ামে নতুন রূপে সেজেছে। ক্রিকেটের এরকম একটা ধসের মধ্যে ফুটবলটা অনেক উপরে ওঠার চেষ্টা উঠছে, একটা ইনব্যালেন্স হচ্ছে না স্পোর্টসে, এটা কেন হয়? স্পোর্টসে এরকম ইমব্যালেন্সটা আসলে আমরা চাইনি, বাট এট দ্য সেম টাইম আমরা এটা চেয়েছিলাম যে বাংলাদেশের ফুটবলটা আসলে একটু প্রোগ্রেস করুক। সেই প্রোগ্রেসটা আসলে বাংলাদেশে শুরু হয়েছে, এখনো সেভাবে যায়নি, বাট এই যে বাইরে থেকে যে প্লেয়াররা আমাদের আসতেছেন, এরা আসাতে আমাদের ফুটবলের প্রতি আমাদের আগ্রহটা বেড়েছে। এখন একটা নীরব কম্পিটিশন শুরু হয়েছে। আমরা একটু আগেই ডিসকাস করছিলাম যে অ্যাট এ টাইম, অ্যাট এ ডেতে যদি 2 জায়গায় 2টা ম্যাচ হয়, একটা ক্রিকেটের ম্যাচ আর একটা ফুটবলের ম্যাচ, তো দেখা যাবে যে ফুটবলটাই ক্রেজটা সব থেকে বেশি নিয়ে গেছে। সো এটা আসলে আমরা যারা ক্রিকেটটাকে একটু বেশি ফলো করি আমাদের জন্য একটু হতাশার, বাট এট দ্য সেম টাইম দুইটাই যেহেতু বাংলাদেশের, তো ঠিক আছে, সমস্যা নেই। ওভারঅল যাই হোক না কেন, দেশে ফুটবল, ক্রিকেট এবং স্পোর্টস অঙ্গন অনেক ভালো করুক, এটাই তো আপনাদের চাওয়া। সেই চাওয়াটা আমাদেরও, যারা আমরা ক্রীড়া সাংবাদিকতা করি, আমরা খুব কাছ থেকে খেলোয়াড়দের সাথে কথা বলি, মাঠে খুব কাছ থেকে বসে খেলা দেখি, আমাদের একটা আবেগ থাকে, যদিও সেই আবেগটা আমরা বলতে পারি না, যেটা আপনাদের মাধ্যমে বলি। প্রচণ্ড বৃষ্টির মধ্যে সময় দিয়েছেন, কৃতজ্ঞতা, ধন্যবাদ অবশ্যই আপনাদের সবাইকে। ভালো থাকবেন। দর্শক, দেশে ক্রিকেট কিংবা ফুটবল কিংবা যে কোনো ইভেন্ট, দেশের নামটা আরও উজ্জ্বল হোক, লাল সবুজের পতাকাটা আরও উপরের দিকে উঠুক, এমনই একটা চাওয়া দেশের সকল স্তরের ক্রিকেট, ফুটবল কিংবা স্পোর্টস সমর্থকদের। আপনাদের অসংখ্য ধন্যবাদ দীপ্ত টেলিভিশনের স্পোর্টস আড্ডা অনুষ্ঠানে থাকার জন্য। আগামী পর্বে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো স্থান থেকে, নতুন কোনো ব্যক্তিদেরকে সাথে নিয়ে আবার যোগ হবো আপনাদের সাথে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।